থাকছেন তারা কথা বলবেন। তো আমরা আমাদের অতিথিরা যখন কথা বলবেন অবশ্যই সবাই চুপচাপ কথা শুনবেন, আশা করি কথা শুনবেন, ঠিক আছে? তো আমাদের প্রথমে থাকছে আমাদের আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে প্রথমে থাকবে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত। আর পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন হাবিবুর রহমান। আমি হাবিবুর রহমানকে কোরআন তেলাওয়াত করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। والسماء بنيناها بأيد وإنا لموسعون والأرض فرشناها فنعم الماهدون ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون ففروا إلى الله إني لكم منه نذير مبين ولا تجعلوا مع الله إلها آخر إني لكم منه نذير مبين صدق الله العظيم السلام عليكم আলহামদুলিল্লাহ, আমরা পবিত্র কোরআন থেকে তেলাওয়াত শুনলাম। এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের ইফসার্কেল ফোকসা সম্মানিত সভাপতি আজকে শুভেচ্ছা বক্তব্য দিয়ে শুরু হবে। তো এই পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন আমাদের একান্ত প্রিয় ভাই খালিদ মাহমুদ। ফোকসা ইউথ সার্কেল মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে 50 বর্ষ ভিত্তি অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতাদের বিশেষ অনুষ্ঠানে উপস্থিত আছেন কুষ্টিয়া জেলা শাখার সম্মানিত চেয়ারম্যান, উপস্থিত উক্ত প্রতিষ্ঠানের শিক্ষক, উপস্থিত আজকের এই কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজক কমিটি, সামনে বসা সকল পরীক্ষার্থীদের সকলকেই অন্তরের অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, কথা বেশি নয়, শুধু একজন ছাত্রের বাস্তব কিছু প্রেক্ষাপট তুলে ধরে আমার কথা শেষ করব। বাস্তবে আমার বাড়ির পাশে একটা ছাত্র আছে, নাম হচ্ছে ইব্রাহিম। সেই ছেলেটা, তার পরিবারটা খুবই দরিদ্র, মানে এত দরিদ্র একটা পরিবার থেকে এইরকম একটা ছাত্র বড় হয়েছে, পড়াশোনা করছে, এটা দেখে অবাক লাগে। যখন এই ছেলেটা ক্লাস 7-এ পড়ে, আপনারা জানেন কুমারটুলি থানার অন্তর্গত মহেন্দ্রপুর মাধ্যমিক বিদ্যালয় নামে একটি বিদ্যালয় আছে, সেখানে সে লেখাপড়া করে। তার বাড়িতে পাটখড়ির বেড়া ছিল, টিনের চাল ছিল মাথার উপরে, টিনের চালগুলো ছিল সবগুলো ছিদ্র, পানি পড়তো বৃষ্টির ভিতরে। পাটখড়ির বেড়াগুলো ছিল ফাঁকা। বাড়ির পাশে একটি বাড়ি ছিল, ওই বাড়িতে যখন আলো জ্বলতো রাত্রে, ওই বেড়াটা আরো একটু ফাঁকা করে নিয়েছিল পড়ার জন্য, ওই আলো এসে পড়াশোনা করতো। মা সবসময় ললি করতো, ললি বুঝেন, চরকা ঘোরায়, আর তার পিতা তাঁত বোনে। একেবারেই বাস্তব একটি ঘটনা। সেই ছেলেটা যখন মহেন্দ্রপুর স্কুলে মাধ্যমিক পাশ করে, তার রেজাল্ট ছিল মাশাআল্লাহ ভালো,
গোল্ডেন প্লাস। এমন অবস্থায় সংক্ষেপে বলতেছি, তার আরো একটি ঘটনা আছে যে বাচ্চাতে তেল ফুরানোর ভয়ে তার মাকে বলতো, যখন তেল ফুরায় যাচ্ছে, তার মা পাশের বাড়ি থেকে বাপকে এনে পড়াশোনার জন্য সহযোগিতা করতো। অনেক কষ্ট করে লেখাপড়া করছে। পরবর্তীতে সে এসএসসি পাস করে নটর ডেম কলেজে চান্স পায়। কুমারখালী থানার মধ্যে 2 জন স্টুডেন্ট চান্স পায়, তার ভিতরে ওই একজন। তারপরে যখন ইন্টার পাস করে, নটরডেম থেকে চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং কলেজে, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে চান্স পায় ত্রিপুরাতে। পরবর্তীতে তার ইচ্ছা থাকে যে আমি মেডিকেলে পড়বো। সেবার পরীক্ষা না দিয়ে গতবার পরীক্ষা দিয়েছে, পরীক্ষা দিয়ে মেডিকেল চান্স পাচ্ছে। তাহলে দেখেন, চেষ্টা করলেই কিন্তু সফলতা নিজের জীবনে বয়ে আনা সম্ভব। এই জন্য সকলের কাছে আমার আহ্বান, আমরা সকলেই নিজেকে বাস্তবায়ন করার জন্য, নিজেকে গড়ে তোলার জন্য যতটা পরিশ্রম করা দরকার আমরা করি না। এজন্য সকল ছাত্র ছাত্রী ভাই বোনদের কাছে আমার আহ্বান, আসুন আমরা সকলেই আমাদের নিজেদের সর্বোচ্চ প্রচেষ্টা করে নিজেদের কেরিয়ারটাকে তাদের গড়ে নিতে পারে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। সকলকে শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আমরা সভাপতির পক্ষ থেকে অনেক সুন্দর অবস্থান শুনলাম। এ পর্যায়ে আমাদের মধ্যে বক্তব্য রাখছেন শেখুল ইসলাম রবিন, প্রতিষ্ঠাতা সভাপতি বইমা। আমি তাকে তার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আমার স্নেহভাজন ছোট ভাই ও বোনেরা এবং আমার প্রিয় বন্ধুরা, সেই সাথে রয়েছেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথিবৃন্দ, সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। সর্বপ্রথমেই কৃতজ্ঞতা জানাচ্ছি মহান রব্বুল আলামিনের দরবারে, যার অশেষ কৃপায় আমরা সবাই আজ সুস্থভাবে এখানে অংশগ্রহণ করতে পেরেছি এবং এখানে উপস্থিত হতে পেরেছি। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সকল আয়োজকদের, যারা কিনা আজকে এত সুন্দর একটা অনুষ্ঠান, সুন্দর একটা কুইজ, আমার কুইজের অংশগ্রহণ করার জন্য আমাদেরকে সুযোগ করে দিয়েছে। তো প্রথমেই একটা কথা বলতে চাই যে বাংলা একটা কথা আছে যে বিকশিত প্রতিভাই গড়ে তোলে আলোকিত মানুষ। অর্থাৎ শুধু আমরা বই পড়ার মাধ্যমে আমরা যদি শুধু পুঁথিগত বিদ্যায় থাকি, তাহলে আমাদের যে প্রতিভা সেটা সেইভাবে বিকশিত হবে না। এই এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসের মাধ্যমে আমরা আমাদের প্রতিভাকে বিকশিত করতে পারবো। আর যার একটা জ্বলন্ত উদাহরণ আজকের এই কুইজ প্রতিযোগিতা। তো আর যে কথাগুলো আসলে বলতে চাই, প্রথমেই আমি আমার পরিচয় দিচ্ছি। আমি শেখুল ইসলাম রবিন, ফাউন্ডার অ্যান্ড সিইও অফ বইমামা। আসলে বইমামাটা কি সেটা কি সবার জানতে ইচ্ছে করে? যেহেতু বললাম বইমামা, আগ্রহ সবার আছে? আচ্ছা, বইমামা সম্পর্কে জানি। বইমামা হচ্ছে এমন একটা প্রতিষ্ঠান, অর্থাৎ এমন একটা প্ল্যাটফর্ম যেখান থেকে শিশুদেরকে অর্থাৎ বাচ্চাদেরকে ফ্রিতে বই ডিস্ট্রিবিউট করা হয়। এখানে এখন ফ্রিতে বই ডিস্ট্রিবিউট করা হয়, এর পিছনে কোনো কিছু কারণ আছে। এখন তো আমরা আধুনিক যুগে চলে আসছি, তো এই আধুনিক যুগের অধিকাংশ আমরা যারা আছি, আমরা অধিকাংশ আর কি অনলাইন বেসড। আর এই অনলাইনের বেজের কারণে অধিকাংশ ছোটবেলা থেকেই প্রযুক্তির উপর বেশি নির্ভরশীল আমরা, যার ফলে কিনা আমরা ছোটবেলা থেকে বইয়ের প্রতি অ্যাট্রাকশন আমাদের চলে যায়, মানে মোবাইল নিয়েই অধিকাংশ কাজ চালায় যায়। আর যার ফলে কিনা আমরা মোবাইলের প্রতি বেশি অ্যাডিক্টেড হয়ে পড়ি, আর ফলে ভবিষ্যতে আমাদের এ নিয়ে অনেক সমস্যায় পড়তে হয়। তো এই ব্যারিয়ারকে অর্থাৎ এই বাধাকে আমাদেরকে অতিক্রম করার জন্য বইমামা এমন একটা প্ল্যাটফর্ম যেখান থেকে শিশুদেরকে ছোট থেকেই বই উপহার দেওয়া হয়, যার ফলে কিনা তারা ছোট থেকেই বইয়ের প্রতি বিশেষভাবে অ্যাট্রাক্টেড হবে এবং বইয়ের প্রতি তাদের মনোযোগটা বেশি বৃদ্ধি পাবে। তো এই উদ্দেশ্যে আমরা এগিয়ে যাচ্ছি। আর কিছু মানুষের কথা না বললেই নয়, যারা বইমামার সাথে সংযুক্ত আছে, বিশেষ করে মানে আমার এখানে কিছু বন্ধুরা আছে, আব্দুল্লাহ, বান্না, সামি, ওরা মানে ওদের অক্লান্ত পরিশ্রমের কারণেই আমরা আস্তে আস্তে আমাদের কার্যক্রমকে প্রসারিত করতে পারছি। তো যাই হোক, তো বইমামার আর একটা কথা যেগুলো না বলে, যেহেতু আমরা বই ফ্রিতে ডিস্ট্রিবিউট করতেছি,
তো সেহেতু আমাদের অবশ্যই সদস্য সংখ্যা যদি বেশি হয় সেটা আমাদের জন্য ভালো হবে। আর এখন সদস্য সংখ্যা বেশি হওয়ার উপকারিতা কি? এখন আমাদের যদি ছোট্ট একটা উদাহরণের মাধ্যমে আমি বলছি, আমাদের কাছে সবার কাছে যদি 100 টাকা, অনেক বেশি টাকা না, একটু মোটামুটি অনেক, যেহেতু অনেক ছোটরা আছে সবার কাছে 100 টাকা অনেক বেশি টাকা। আর যখন 10 জন মিলে 10 টাকা করে দিবে তখন তো 100 টাকা হচ্ছে, তখন সেটা আমাদের বেশি ইজি না? একজনের 10 টাকা দিলে তো খুব একটা বেশি হবে না। অর্থাৎ আমরা একটা বইয়ের দাম যদি 100 টাকা হয়, একজনের পক্ষে সেটা ক্যারি করা একটু কষ্টসাধ্য হতে পারে, আর কিন্তু আমাদের 10 জনের পক্ষে সেটা খুবই ইজি। তাই আমরা যদি আমাদের মেম্বার যখন আমরা যদি কম থাকে তাহলে আমাদের কাজটা একটু স্লো মোশনে যাইবে, আর যদি আমাদের মেম্বার একটু বেশি থাকে তাইলে আমরা আমাদের কার্যক্রমকে আরো ভালো মতো আগাইতে পারবো। তো যাই হোক, আমি আর আমার বেশি কথা বাড়াতে চাই না। তবে যদি তোমরা কেউ বইমামাতে মানে আমাদের বইমামার সদস্য হতে চাও, অবশ্যই সবাইকে ওয়েলকাম। আর বইমামার সদস্যর জন্য আমরা 50 টাকা করে নিই। এখন এই 50 টাকা আমরা বই কেনার জন্য নিই, বাচ্চাদেরকে দেওয়ার জন্য। আর যদি কেউ মনে করে যে পারবো না বই দিতে, টাকা নিতে, তোমাকে স্বাগতম। আমরা তোমাদেরকে ফ্রিতেই আমাদের সদস্য হতে, তোমরা আমাদের সদস্য ফ্রিতেই হতে পারবো। আর এইভাবেই আমরা আমাদের কার্যক্রম আগায় যেতে চাই। আর আমাদের স্বপ্ন আছে পুরো বাংলাদেশের মধ্যে একসময় প্রতিটা স্থানে, প্রতিটা জেলায় একটা করে বইমেলা থাকবে, যেখান থেকে বাচ্চাদেরকে ফ্রিতে বই ডিস্ট্রিবিউট করা হবে। এবং আজকের অনুষ্ঠানে আমরা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় যারা হবে তাদের জন্য আমরা একটা সৌজন্য গিফট রাখছি। এই বলে আমি আমার কথা শেষ করছি। সবার জন্য অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম। একুশে যারা আয়োজন করছে ইউথ সার্কেল কুষ্টিয়া, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। আসলে এই ধরনের অনুষ্ঠান করলে আমরা যে সিলেবাসের গণ্ডির মধ্যে আবদ্ধ হয়ে গেছি। আমরা কিন্তু এই জেলখানায় আমরা অপারেশন ঢুকাই দিই না, আমাদের সিলেবাসটা আমাদের জেলখানার মতো, যে আমাদের জ্ঞানের পরীক্ষাটা কতটুকুই করবো, যে সিলেবাসে যতটুকু আছে। দুনিয়া তো অনেক বড়, অনেক জানার কিছু আছে। এই কুইজ প্রতিযোগিতা বলে পড়ে প্রত্যেকটি যারা এখানে প্রতিযোগী হিসেবে থাকে তাদের মধ্যে একটি ক্রিয়েটিভিটি তৈরি হয়। তো এই জন্য এই প্রতিযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আমার কথা শুরুতেই এই ধরনের ক্রিয়েটিভিটি থেকে আয়োজন করার জন্য আমি এই সংগঠনকে ধন্যবাদ জানাই। আর তোমাদের প্রতি যেহেতু তোমরা কিন্তু জাতির ভবিষ্যৎ, তাই না? তো এই যে আমরা যে স্বাধীনতার 50 বছর উদযাপন করছি, এই মুহূর্তে কিন্তু আমাদের যে মনের মধ্যে যে ভালোবাসা, যে আবেগ, সেটা দিয়ে কিন্তু আমরা করতে পারি। কারণ আমাদের মধ্যে করোনা নামক একটা ভাইরাস, যেটা আমাদের স্বাভাবিক জীবনকে মেরু করে দিয়েছে। তো সেইটা থেকে প্রতিরোধ করতে হলে আমরা যে স্বাস্থ্যবিধির কথা বলি, আমরা এখনো এখানে দেখছি যারা ম্যাক্সিমামই আমরা এই নিয়ম নীতি স্কুলে কিছু থাকে সেটা মানুষের হয়, সেই জ্ঞানের নিয়ে তৈরি হয়নি, বিশেষ করে হাই স্কুল লেভেল এবং প্রাইমারি লেভেল উঠে আসে, তাই না? তো তোমরা আমাদের সেই ছোট্ট সোনামণিরা, তোমরা তোমাদের এই বড় ভাইয়াদের কাছ থেকে কিন্তু আস্তে আস্তে শিখবা কীভাবে কোন জায়গায় কোন ডিসিপ্লিন মেনটেন করতে হয়। আর তোমরা যদি সবাই কিন্তু মাস্ক দেওয়ার ব্যবস্থা করতে, তাহলে আরও ভালো হতো। তো তোমরা এই ধরনের প্রতিযোগিতা যেখানেই হয় সেখানেই তোমরা অংশগ্রহণ করবে, অবশ্যই অংশগ্রহণ করবে। তাহলে তোমাদের এই সিলেবাসের যে সীমিত পরিসরের যে জ্ঞান চর্চার যে ব্যবস্থা রয়েছে আমাদের, তার বাইরে যে আরও যে বড় পরিসরের সিলেবাস রয়েছে আমাদের, সেই সিলেবাসের বড় পরিসরের সিলেবাসের তোমাদের স্টুডেন্ট হয়ে যাবে। তখন তাতে তোমাদের জ্ঞানের পরিধি, তোমাদের মধ্যে জানার যে আগ্রহ, এটা তৈরি হবে। এবং তোমরা যে এই আস্তে আস্তে জানতে কিন্তু আমরা একতলা দোতলা এরকম করতে করতে আমরা কিন্তু 100 তলা বিল্ডিং এর পুরাই পৌঁছাই, তাই না? তো এই প্রথম থেকেই তো তোমরা এই ধরনের ক্রিয়েটিভ প্রোগ্রামের সাথে যুক্ত হতো। একসময় তোমরা কিন্তু 100 তলা বিল্ডিং এর মধ্যে একটা পরিপূর্ণ জ্ঞান সমৃদ্ধ একটা মানুষ তৈরি হবে। ঠিক আছে? এই জন্য তোমরা এই ধরনের পজিটিভ অ্যাক্টিভিটি যখন হবে, এই ভাইয়েরা যারা আছে গার্জিয়ান হিসেবে তোমাদেরকে বলবে, তখন তোমরা নিজের থেকে আগ্রহ সহকারে এই বলতে অংশগ্রহণ করবা। পাশাপাশি তোমাদের সিলেবাসের জন্য তো অবশ্যই আমি মনে করি যে যাদের মধ্যে এই ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করার আগ্রহ থাকে, তাদের অবশ্যই সিলেবাসের যে ব্যাপারটা থাকে সেটাতে অনাগ্রহ থাকেই না। কারণ লেখাপড়ার দিকে যারা ভয় পায়, জানতে যাদের ইচ্ছা করে না, তারা কিন্তু এই ধরনের অ্যাক্টিভিটিতে থাকে না।
সেই জন্য আবারও আমি তোমাদের সুস্বাস্থ্য কামনা করে এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর শুভেচ্ছা জানিয়ে এবং আজকের আয়োজকদের অনেক অনেক ধন্যবাদ। এবং পরবর্তীতে আসলে আমি এদের জন্য সবার আমাকে মাঝে মাঝেই ফোন দেয়, কিন্তু আমার প্রাতিষ্ঠানিক কিছু সমস্যা এবং আমার ব্যক্তিগত ব্যস্ততার জন্য অনেক সময় ওদের সঙ্গে কথাই ঠিক মতো বলতে পারি না। বন্ধুদের কথা শুনে আমি কিছু বলতেও পারি না। এই জন্য দুঃখ প্রকাশ করে এবং আয়োজকদের আবার ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। আর তোমরা অবশ্যই স্বাস্থ্যবিধির যে ব্যাপারটা আছে ধন্যবাদ। আপনারা সবাই জানেন স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আমাদের কুইজ প্রতিযোগিতা 2021 আয়োজক যারা কোষা ইউথ সার্কেল। তো আমি এই পর্যায়ে আমি সম্মানিত শিক্ষক মণ্ডলীকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি কোশ্চিন পেপারগুলো দিয়ে দেওয়ার জন্য। ইউথ সার্কেল কুমারখালী শাখার সম্মানিত সভাপতি ইমরান খান, আমি তাকে তার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। কোষা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কুইজ প্রতিযোগিতার আজকের অনুষ্ঠানে ক্লাসের সম্মানিত সঞ্চালক ভাই ও আজকের কোষার সম্মানিত সভাপতি, আজকের অনুষ্ঠানের কুষ্টিয়ার সম্মানিত পরিচালক এবং আজকের অনুষ্ঠানের প্রধান মেহমান সহ আজকের শিক্ষার্থীদের আমার অন্তরের উপস্থিত থেকে সবাইকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে যারা আজকে পরীক্ষায় অংশগ্রহণ করেছি সবাই এইচএসসির নিচে আমরা যে পড়ালেখা করতেছি এই পড়ালেখার যে গতি হওয়ার জন্য আর যে পড়ালেখার মানটা দিয়ে আমরা অনেকেই ভাবতে পারি যে আমি যখন বিশ্ববিদ্যালয় বা কোনো ভার্সিটিতে চান্স পেতে পারি। আসলে এই পড়ালেখার যে আমি যে ক্লাস 6, 7, 8, 9 এখান দিয়ে কিন্তু এখানকার কোনো প্রশ্নই ভার্সিটির যে সাজেশন হয় এখানে আসে না। তবে এখানে আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে, কারণ ওই ভার্সিটিতে পৌঁছাতে গেলে আমার যে এখানে ক্লাস 6, 7, 8, 9, 10 এখানে যে পাঠ্যপুস্তক আছে, যে পড়াশোনা আছে, এখানে সর্বোচ্চ দেখাইতে হবে। এখানে যদি আমি সফলতা পাই তাহলে আমার যে গতি থাকবে সেই গতির মাধ্যমে ভার্সিটিতে চান্স পেতে পারবো। কারণ একটা কাদামাটি যখনই যে আকৃতিতে রূপ দেওয়া যায় সেই আকৃতিতেই সেটা পরিণত হয়। যখন কাদামাটিটা পোড়ানো হয় তখন কিন্তু এটার কোনো রূপ দেওয়া যায় না। তাহলে এখন আমরা সবাই কাদামাটি। এখন আমরা যদি যেভাবে আমাদের পড়ালেখার মান যেভাবে রূপ দেবো, যদি খারাপভাবে রূপ দিই তাহলে এটার ফল আগামী 5 বছর পর আমরা পাবো। আবার যদি এখান থেকে ভালো রূপ দিতে পারি তাহলে এটার ফল আগামী 5 বছর পরে পাবো। যদি ভালো রূপ দিতে পারি তাহলে আমার জন্য ভবিষ্যৎটা উজ্জ্বল হবে। সেজন্য সবার কাছে উদার আহ্বান থাকবে, এখান থেকে আমাদের ক্যারিয়ারের সেকশনটা নির্ধারণ করতে হবে। আমি কোন সেক্টরে যেতে চাই বা আমার ভবিষ্যতে আমাকে কী কী দায়িত্ব পালন করতে সম্মানিত উপস্থিতি। আর আমরা যদি ভালো কাজের দিকে অগ্রসর হয়ে তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সেই ভালো কাজের দিকেই প্রত্যাবর্তন করার জন্য সহায় হবে। আর যারা ভালো কাজের দিকে বা কাজের দিকে অগ্রসর হয় আল্লাহ তাআলা তাদেরকে অবশ্যই সফলতা দান করে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা দিয়েছে। সেজন্য আমাদের কখনো হতাশ হওয়া যাবে না বা দুঃখ করা যাবে না। সবার সুস্থতা কামনা করে এবং সবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে সংক্ষিপ্ত করে সভাপতিকে তার সুন্দর দিক নির্দেশনামূলক বক্তব্য রাখার জন্য। এ পর্যায়ে আমাদের মধ্যে বক্তব্য নিয়ে আসছেন আমাদের অভিভাবক। আমরা তার মধ্যে থেকে আজকের যে কুইজ প্রতিযোগিতা, এই কুইজ প্রতিযোগিতার সম্পর্কে তার অভিব্যক্তি শুনব। তো এ পর্যায়ে বক্তব্য রাখছেন আতাউর রহমান শিমুলিয়া। করোনাকালীন
হচ্ছে। তো এই মুহূর্তে এই কুইজ প্রতিযোগিতা আয়োজন করার জন্য সবাইকে আমার স্বাগত। আসলে এই অনুষ্ঠানটা আমার খুব ভালো লাগছে। এই অনুষ্ঠানের মাধ্যমে দেখা যাচ্ছে অনেক অভিজ্ঞতা বাড়ে এবং অভিজ্ঞতা বাড়লে লেখাপড়ার থেকে একটু মনোযোগ হয়। সবাইকে অনুরোধ করবো কাজ করতে সবাই লেখাপড়ার দিকে একটু মনোযোগ দেওয়ার জন্য। এইগুলো আমার আছে। ধন্যবাদ আমাদের প্রিয় অভিভাবক তার সুন্দর অভিব্যক্তি প্রকাশ করার জন্য। এ পর্যায়ে আমাদের মধ্যে বক্তব্য নিয়ে আসছেন আজকের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি, বংশা সরকারি কলেজের সম্মানিত সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান অধ্যাপক হায়দার আলী স্যার। আমি তাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। মহান স্বাধীনতার 50 বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে কুইজ প্রতিযোগিতা 2021 আজকের এই আয়োজনের সম্মানিত সভাপতি, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এবং আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সকলের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা। তোমরা সবাই শিক্ষার্থী, অত্যন্ত আমাদের কাছে মনে হয় তোমরা একদম ছোট শিক্ষার্থী। খুব ভালো লাগছে আমার এই জন্যই যে তোমাদের সামনে বক্তৃতা আমি কখন দিতে পারি নাই। আমরা যে সমস্ত শিক্ষার্থীদেরকে পাঠদান করি বেশ বড়, অর্থাৎ এসএসসি পাস করার পরে থেকে শুরু করে অনার্স পর্যন্ত আমাদের এখানে আছে। শেষে শুধু মাস্টার্স ডিগ্রি আমাদের কলেজে পড়ানো হয় না। সেজন্য আমার অত্যন্ত আনন্দ মনে হচ্ছে এবং এই ক্ষুদ্র শিক্ষার্থী ছোট ছোট বেশ খুব ভালো লাগছে আমার কাছে। তোমাদেরকে আজকে এই অনুষ্ঠানের বক্তৃতা দেওয়ার কিছু নেই, তবে দু একটি কথা আমাকে বলতে হবে। যেহেতু আমি শিক্ষক, যে পর্যায়ের শিক্ষকই হই না কেন, আর তোমরা শিক্ষার্থী, আমি শিক্ষক এবং শিক্ষার্থী সম্পর্কে দু একটি কথা মাত্র বলতে হবে। শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ করে, কেন গ্রহণ করে? তোমরা কি জানো যে শিক্ষা গ্রহণ করো কেন, বা শিক্ষার সংজ্ঞাই বা কি? এটা জানো না, নিশ্চয়ই জানো না। এটা তোমাদের আগে জানতে হবে, এর উদ্দেশ্য কি। তুমি লেখাপড়া শিখছো, তোমার উদ্দেশ্যটা কি এই জিনিসটা জানতে হবে। আমি একটা ইকোনমিক্সের সেমিনারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অংশগ্রহণ করেছিলাম। তো ওখানে আমার এক স্যার বলেছিলেন একটি কথা, আমার মনে আছে। সেটি হচ্ছে শিক্ষাটা কি, শিক্ষার সংজ্ঞা কি। এইটা শিক্ষার সংজ্ঞা পরবর্তীকালে বহুত প্রশিক্ষণ অংশগ্রহণ করেছি। সেখানে আমি দেখেছি অনেক ফিলোসফার, তাদের অনেক সংজ্ঞা আছে, তবে আমি স্যারের সংজ্ঞাটি কোথাও পাইনি। সেটি হচ্ছে, তিনি বলেছিলেন যে কোনো পরিবেশে নিজেকে খাপ খাওয়ানোর যে ক্ষমতা, সেটি হচ্ছে শিক্ষা। যে কোনো পরিবেশে নিজেকে খাপ খাওয়ানো। যেমন আজকে তোমরা বসে আছো একটা পরিবেশে, তোমরা কি জানো যে এই পরিবেশে তুমি কি করছো, তোমার সমস্ত কিছু আমাদের নজরে আছে, তা কি বলছো তোমরা? এখানে একটা কিন্তু সিসি ক্যামেরা আছে, তোমরা জানো, এবং ক্যামেরা দ্বারা আমরা ওখানে নিয়ন্ত্রণ দেখছি যে কি হচ্ছে এখানে। সেজন্য তোমরা এই যে বুঝতে পারছো যে তোমাদের শিক্ষার্থীদের যে পরিবেশে থাকবে, ওই পরিবেশটাই তোমাকে মার্কিং করতে হবে। এখানে বসে তুমি তোর বন্ধুর সাথে যদি কোনো একটু গায়ে হাত দিয়ে খারাপ আচরণ করো, এটা করবা না। এই যে পরিবেশে তুমি খাপ খাও, তুমি শিমুলিয়ার ছাত্র একজন, পাইলটের ছাত্র একজন, আরো অন্য একটা স্কুলের ছাত্র, তোমরা একে অপরের সঙ্গে সঙ্গে বন্ধুত্ব করে নেব, করে নিয়েই তোমাদেরকে এই পরিবেশটাকেই মার্কিং করতে হবে। এই হলো শিক্ষা। শিক্ষার্থী এর সাথে সম্পর্ক হচ্ছে তিনটি পার্সন। একটি হচ্ছে কি তুমি নিজের শিক্ষার্থী, আমরা শিক্ষক, আর তোমার বাড়িটা অভিভাবক। এই তিনটের সমন্বয়ে কিন্তু শিক্ষা কার্যক্রমটি পরিচালিত হয়। তুমি যদি শিক্ষা গ্রহণ না করো, তাহলে আমি শিক্ষক হিসাবে তোমাকে শিক্ষা দিতে পারবো না, তোমার অভিভাবক তোমাকে শিক্ষা দিতে পারবে না। সে কারণে এই সর্বোচ্চ ভূমিকা হচ্ছে তোমাকে শিখতেই হবে, তাই না? শিখতেই হবে তোমাকে। এবং তুমি যখন কোনো পাঠশালায় আসছো, তখন দায়িত্ব হচ্ছে অভিভাবক হিসাবে তোমার শিক্ষকের তোমার দায়িত্ব। সেখানে যে আচরণই করো না কেন, ওই আচরণের জন্য সমস্ত দায়ী হচ্ছে শিক্ষক। তোমরা যদি কোনো দুষ্টুমি করো, সেটা যদি আমাদের কাছে অবজেকশন যায়,
যেমন আমাদের আলাদা আলাদা ডিপার্টমেন্ট আছে, তোমরা জানো কিনা, আমার ডিপার্টমেন্ট হচ্ছে অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিং এর কোনো শিক্ষার্থী কোনো অপরাধ করলে সঙ্গে সঙ্গে আমাকে ইনচার্জ করা হয় যে আপনার শিক্ষার্থী এই অপকর্ম করেছে, এই দুষ্টুমিটি করেছে, তখন প্রিন্সিপালকে আবার আমার জবাবদিহি করতে হয়। বুঝতে পেরেছো? তেমনিভাবে তো বাসায় যদি কোনো তুমি অঘটনা ঘটাও, কোনো খারাপ কার্যকলাপে লিপ্ত থাকো, সেটা তোমার অভিভাবককে জানাবে, তোমার অভিভাবককে ওই সমাজের প্রতিনিধি ডেকে পাঠাবে তোমার। সেটা তোমার সর্বোচ্চ দায়িত্ব সুশৃঙ্খলভাবে চলাফেরা করা, অত্যন্ত সুন্দর বা পথে চলে লেখাপড়াটাই শেখা। এই লেখাপড়া শিখে কি হবে, উদ্দেশ্য কি তোমার? আমাদের দেশে সাধারণ বিবেচনা করা হয় একটি কর্মসংস্থান জোগাড় করা। এটা তোমরা অনেকে জানো যে কর্মসংস্থান জোগাড় করতে হবে তোমার, তাই না? হ্যাঁ, তার পাশাপাশি কি তোমাকে আলোকিত মানুষ হতে হবে। সে আলোকিত মানুষ হতে হলে তোমাকে ভালো করে লেখাপড়া শিখতে হবে, সমাজকে আলোকিত করতে হবে। এটা করতে হলে তোমার মেধার বিকাশ ঘটাতে হবে। মেধার বিকাশ ঘটাতে হলে তোমাকে পরিচ্ছন্ন লেখাপড়া শিখতে হবে। লেখাপড়া শিখতে জ্ঞান অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করে দক্ষতা অর্জন করতে হবে, দক্ষতা অর্জন করে তোমাকে আলোকিত মানুষ হতে হবে এবং সমাজের বুকে তুমি আলো ছড়িয়ে দিবা। যেই আলোয় আমার সমাজ, রাষ্ট্র, দেশ, পৃথিবী সবাই আলোকিত হবে। ঠিক আছে? এইভাবে তোমরা লেখাপড়া শেখার উদ্দেশ্য হচ্ছে এই। আমি সংক্ষেপে সবই বলছি অল্প অল্প করে। আর তোমাদের এই সময়টি হচ্ছে প্রযুক্তির সর্বোচ্চ সময়। অর্থাৎ প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার না করে তোমরা লেখাপড়া শিখতে পারবা না। আমরা অল্প দিনের ভিতরে সিলেবাসটাকে, মানে আমাদের রাষ্ট্র কর্তৃক একটা প্রণীত সিলেবাস দেওয়া হয়েছে, সেটা অল্প দিনে চেঞ্জ হয়ে যাচ্ছে। তোমরা যেমন আজকে ভূগোল পাচ্ছ, পরিবেশ বিজ্ঞান বা সমাজ বিজ্ঞান বা হিসাব বিজ্ঞান পাচ্ছ, এরকম কোনো সাবজেক্ট নিচের দিকে থাকবে না। সমস্ত কর্মদক্ষতা ভিত্তিক সাবজেক্ট তৈরি হচ্ছে, এর সাথে কোনো সম্পর্ক তখন থাকবে না। সম্ভবত 23 সাল থেকে কার্যকর, মেবি আমি যতটুকু এখন পর্যন্ত আমার নলেজে আছে। সেজন্য তোমরা সতর্ক হও, এই প্রযুক্তির শিক্ষাটা করতে গিয়ে আবার অপসংস্কৃতি যাতে এর মধ্যে না চলে আসে। এটারই কারণে আমার মনে হয় তোমাদের আজকে এই প্রতিযোগিতার আয়োজন। সেটা হচ্ছে সহশিক্ষা কার্যক্রমিক, তোমার শিক্ষার পাশাপাশি তোমাকে পরিচালনা করতে হবে। অর্থাৎ খেলাধুলা, গান বাজনা, নাটক, হ্যাঁ, এই যে বিষয়গুলো আছে সমস্ত বিষয়গুলো তোমাকে পারদর্শী হতে হবে। পাশাপাশি প্রযুক্তির শিক্ষায় তোমাকে অবশ্যই পারদর্শী হতে হবে। কিন্তু আবারও বলছি, প্রযুক্তি শিক্ষা শিখতে গিয়ে কোনো অপশিক্ষা গ্রহণ করবে না। এটা তোমার নৈতিক দায়িত্ব। এই দায়িত্ব থেকে কখনো অবহেলা করবে না। তাহলে তুমি, আমি যে কথাগুলো বললাম, এই উদ্দেশ্যেই তুমি লেখাপড়া শিখবা যে তোমার নিজের মেধা মননকে বিকশিত করে তুমি সমাজকে আলোকিত করবা। এই উদ্দেশ্যে তোমাকে লেখাপড়া শিখতে হবে। পাশাপাশি তোমার কর্মসংস্থান তৈরি করতে হবে। তোমাকে বেঁচে থাকার জন্য, পরিবারকে বাঁচিয়ে রাখার জন্য তোমাকে দক্ষতা অর্জনের শিক্ষাও শিখতে হবে। এই দুটি কারণে তোমাকে লেখাপড়া শিখতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের যদি আল্লাহ পাক তোমাদেরকে মেহেরবানি করে বিদ্যালয় থেকে বিদ্যালয় অতিক্রম করতে করতে তোমরা আমাদের এই বিদ্যালয় আরো উচ্চতর পরিবেশ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শিখবে, এই দোয়া প্রত্যাশা করি। আজকের যে আয়োজক কমিটি, আমি তাদেরকে সাধুবাদ জানাই এবং অত্যন্ত আমি গর্ব অনুভব করছি যে খোকসা সরকারি কলেজে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। যারা আয়োজন করেছে তাদেরকে আমার ব্যক্তিগত এবং আমার কলেজের, আর আমি খোকসা কলেজ শিক্ষক পরিষদের সেক্রেটারি, সেই হিসাবে শিক্ষক পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আরও এরকম অনুষ্ঠান করবেন, এই প্রতিশ্রুতি ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ ধন্যবাদ জানাচ্ছি আমার প্রিয় শিক্ষককে তার সুন্দর আলোচনা করার জন্য, যে আমাদের পড়াশোনার জন্য আমাদের আগামীতে কীভাবে আমাদের ধ্যান জ্ঞান থাকা দরকার, তার যে দিক নির্দেশনামূলক গাইডলাইন দিয়েছেন, এর জন্য আজকের প্রোগ্রাম থেকে এবং আমাদের পক্ষ থেকে তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এ পর্যায়ে আমাদের মধ্যে বক্তব্য নিয়ে আসছেন প্রাক্তন সভাপতি, ডিবেট অ্যাসোসিয়েট, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রাক্তন সভাপতি আছেন সাইফুর রহমান। আমি তাকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে খোকসা ইউথ সার্কেল আজকের এই প্রতিযোগিতায় সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ যে সকল অতিথি বর্গ রয়েছে এবং আমার সামনে উপস্থিত যাদেরকে কেন্দ্র করে আজকের এই আয়োজন,
সকলকে প্রাণতলা শুভেচ্ছা এবং আমাদের আজকের এই স্বাধীনতার মাঠে স্বাধীনতা দিবসের যে সেই শুভেচ্ছা সকলের জন্য রইল। তো সকলে বোধহয় ক্লান্ত, শুনতে শুনতে ক্লান্ত হয়ে গিয়েছে না? আর ভালো লাগছে? ভালো লাগছে না? আচ্ছা, একটু গল্প করি নাকি? আচ্ছা, একটা গল্প শুনে আপনাদের শুনতে পাচ্ছেন সবাই? পিছনে আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, সেটি হচ্ছে ধরুন আপনাদের কোনো একটা স্কুল, তো প্রধান শিক্ষক এরকম ক্লাসে এসেছেন, এসে বলছেন যে তোমরা সবাই হচ্ছে শনিবার, সামনে শনিবার, বলছে যে সবাই শনিবার স্কুলে আসবা এবং যারা আসেন তাদেরকেও ডেকে নিয়ে আসবে। সেই দিন হচ্ছে কি কারণে ডেকে নিয়ে আসবে সেটা বলেন, তবে সবাই আসতে বলেছে, উপস্থিত থাকতে বলেছে প্রধান শিক্ষক সকল ছাত্রছাত্রী। তো এতে সবাই কৌতূহল যে স্যার কালকে আসতে বলেছেন, অবশ্যই কোনো বড় আয়োজন করে। সবাই ক্লাসের মধ্যে দুজন ছাত্র রয়েছে, অপেক্ষাকৃত তারা প্রভাব ছাত্র, মানে হচ্ছে স্টুডেন্ট ভালো গায়ে হিসেবে সামনে। তো স্যার আবার ওই দুজনকে নিষেধ করেছে যে তোমরা দুজন আসবে। ওদের মধ্যে কৌতূহল আরো বেশি হয়ে গেছে, সবাই কি বলতো আমার দুজনকে বলতো এটা কেন? ওরা বলছে ঠিক আছে দেখা যাবে, আমরা কালকে সবার আগে আসবো। ওদের দুজনের নাম ছিল উত্তম আর নেপাল। উত্তম আর নেপাল কি করেছে, একজন আগে চলে এসে একজন আর নেপালকে দিয়েছে সেই স্কুলের বাথরুম, আমি দেখে আসি কি অবস্থা। ঠিক আছে, সবাই মিলে দিয়েছে প্রধান শিক্ষকের সাথে যিনি হচ্ছেন শিক্ষা কর্মকর্তা উনিও ঢুকেছে। ওনার আসলে উনি ভিজিটে এসেছেন বিভিন্ন পড়াশোনা কেমন কি হচ্ছে স্কুলে। তো তার বিশাল আয়োজন, মানে হচ্ছে ক্লাস প্রতি স্টুডেন্ট তারা মেহমানকে ঢুকে আছেন। তো শিক্ষা অফিসার দাঁড়িয়েছেন বক্তব্য দেওয়ার জন্য। যে সকল স্টুডেন্টের উদ্দেশ্যে বলছেন, আচ্ছা তোমাদের এই স্টুডেন্টের মধ্যে সবচেয়ে উত্তম স্টুডেন্টটা কে? উত্তম পিছন থেকে লাভ করছে, বলছে স্যার আমি উত্তম। বলছে তুমি সেই উত্তম স্টুডেন্ট? বলছে জি স্যার আমি উত্তম। বলছে তুমি যেহেতু উত্তম ভালো স্টুডেন্ট, তোমাকে একটা প্রশ্ন করি। জি স্যার, যা ইচ্ছা করে বলো তো, নেপাল কোথায় অবস্থিত? বলছে স্যার নেপাল টয়লেটে অবস্থিত। এত বিষয়টা হচ্ছে এখানে বাস্তবতা শিক্ষা আছে। উত্তম ভালো স্টুডেন্ট বা মেধাবী স্টুডেন্ট কারা, তাদেরকে চিহ্নিত করতে আমরা পারি কিনা। ঠিক আজকে এই স্বাধীনতা দিবসের 50 বছর পূর্তি উপলক্ষে ইউথ সার্কেল যে আয়োজনটি করেছে সেটা হচ্ছে আমরা উত্তম স্টুডেন্টদেরকে বাছাই করব এবং তারাই হয়তো বা আজকে কেউ শিমুলিয়া বা পাইলটের স্টুডেন্ট, তারা একটু হয়তো বুয়েটের বা ঢাকা বিশ্ববিদ্যালয় বা ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হবে। এটাই হচ্ছে একমাত্র উদ্দেশ্য। এই উদ্দেশ্য নিয়েই একজন চরিত্রবান, সৎ, যোগ্য, দেশপ্রেমিক নাগরিক তৈরি করার উদ্দেশ্য নিয়ে এই ইউথ সার্কেল আজকে আপনাদের যাত্রা। ঠিক এই জায়গা থেকে আপনাদের উদাত্ত আহ্বান জানাবো, যারা স্বপ্ন দেখেন, এখন নিজেদের মধ্যে স্বপ্নকে লালন করেন যে আমি একটি বিশ্ববিদ্যালয়ে পড়বো। আমি হয়তো খোকসা কলেজের মতো আজকে যেমন আমাদের হায়দার আলী স্যার বক্তব্য দিলেন, একজন স্বনামধন্য একজন শিক্ষক হিসাবে এখানে দাঁড়িয়ে আমরা যখন দেখি হায়দার আলী স্যারের মতো একজন শিক্ষক এখান থেকে উঠে আসবে, একজন বুয়েটের একজন ভালো প্রকৌশলী এখানে উঠে আসবে, তখন আমাদের সার্থকতা এবং তার মধ্যে যদি নৈতিকতা থাকে, দেশপ্রেম থাকে, মূল্যবোধ থাকে, সেটাই আমাদের সার্থকতা। আপনারা জানেন যে ড্রিমের একটা সংজ্ঞা আছে, অর্থাৎ স্বপ্ন দেখি ন্যালসন ম্যান্ডেলার একটা কথা আছে যে ড্রিম ইজ নট দ্য থিং which you see the sleep, but the thing you are not ready to sleep. স্বপ্ন এমন কোনো জিনিস না যা আপনি ঘুমিয়ে পড়বেন। স্বপ্ন হচ্ছে ওই জিনিস যা আপনাকে ঘুমাতে দেয় না। অর্থাৎ যদি আপনি স্বপ্ন দেখেন যে আমি একজন ভালো শিক্ষার্থী হবো, তাহলে আপনাকে ওই শিক্ষার্থী হওয়ার জন্য এখন থেকেই, অর্থাৎ আপনাকে এসএসসিতে ভালো রেজাল্ট করতে হবে, তার আগে সিবিএসসিতে ভালো রেজাল্ট করতে হবে, তারপরে আপনি কলেজ লেভেলে কীভাবে ভালো দুই দিক থেকে একজন আদর্শবান নাগরিক থেকে সব নাগরিক সেখানে একটু আপনি নিজেকে মূল্যায়ন করবেন, তারপরে হয়তো আপনার জন্য অপেক্ষা করছে বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা এই শব্দকে আপনারা দেখেন। জি একটু আসতে বলছে, বলেন জি দেখি, জোরে বলেন তো এরকম শব্দবাজ তরুণ বা তরুণ চাই আমরা জাতির শক্তিশালী মুক্ত বুদ্ধি নিয়ে আমাদের ঘরে শুকনো আসল জাতির গান। আজকে জাতি আপনাদের চায় যারা মেধাবী, যারা চৌকুশ, যারা আপনাদের অবস্থানকে একটি
শেকড় থেকে শিকড়ে নিয়ে যেতে পারবেন, আমরা তাদেরকে অন্বেষণ করছি এবং তাদেরকে সৎ, যোগ্য এবং নৈতিকবান গড়ে তোলার জন্য, দেশপ্রেমিক হিসেবে গড়ে তোলার জন্য আজকে ইউথ সার্কেল আপনাদের কাছে এসেছে। তো ইউথ সার্কেলের সাথে থাকবেন তো? যারা আছে ইউথ সার্কেল নিয়ে যারা কাজ করছে তারা শুধু খোকসা না, কুষ্টিয়ার সমগ্র বাংলাদেশে ইউথ সার্কেল কাজ করছে। তো আপনারা তাদের সাথে থাকবেন। মেধার মূল্যায়ন হিসেবে একজন গুণবান নাগরিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে অবশ্যই আমাদের ইউথ সার্কেলের সাথে থাকতে হবে। তো সর্বশেষ আমি আমাকে শুনবার জন্য সকলকে ধন্যবাদ। বিরক্ত করলাম তাই না? আচ্ছা, বিরক্তি করে দিয়েছি। তারপরে একটি কথা সর্বশেষ, ইউথ সার্কেলের সাথে থাকবেন। ইউথ সার্কেল আপনাদেরকে অবশ্যই একজন দেশপ্রেমিক নাগরিক হিসাবে, যোগ্য নাগরিক হিসাবে তৈরি করবে। ধন্যবাদ সকল। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমার অত্যন্ত কাছের বড় ভাই জাতীয় বিদ্যার্থী সাইফুর রহমানকে। এ পর্যায়ে আমাদের প্রোগ্রামের প্রধান অতিথির বক্তব্য। আর এ পর্যায়ে প্রধান অতিথি হিসেবে যিনি বক্তব্য রাখছেন ইউথ সার্কেলের কুষ্টিয়ার সম্মানিত চেয়ারম্যান মোহাম্মদ মাহফুজুর রহমান। আমি তাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সাল্লাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউথ সার্কেল খোকসা কর্তৃক আয়োজিত আজকের এই স্বাধীনতা দিবসের সুবর্ণ জয়ন্তী উৎসব উপলক্ষে আয়োজিত আজকের এই কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি অত্র কলেজে সম্মানিত অর্থনীতি বিভাগের আমাদের সম্মানিত শিক্ষক সমিতির সেক্রেটারি, হিসাব বিভাগের প্রধান অন্যান্য অতিথিবৃন্দ এবং আমার ছেলে একান্ত প্রিয় প্রতিযোগিতা ভাই এবং বোনেরা, আজকের এই শুভক্ষণে দাঁড়িয়ে স্বাধীনতার ৫৫ বছরে লাল গোলাপ মিশ্রিত রক্তিম শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন আপনারা সবাই? সত্যিই কি ভালো আছেন? সকালের খাওয়া দাওয়া হয়নি কার কাছে? কিন্তু একটু সকালে খান নাই, এমন কেউ আছে? আলহামদুলিল্লাহ সবাই খেয়েছে। এবার আমি আপনাদের কাছে একটু কথা বলবো। আপনারা বাগদাদের নাম শুনেছেন? বাগদাদের নাম শুনেছেন? সেখানে একজন বিখ্যাত একজন ব্যক্তি ছিলেন, যেটা আমরা আমাদের দেশে আমরা বলি গোপালঘাট। আর সেখানে নাসিরউদ্দিন রোজার একজন আলেম এবং পণ্ডিত ছিলেন। সে পণ্ডিত তিনি একটি প্রতিষ্ঠানে আসার পরে ছাত্রদেরকে বললেন যে আমি তোমাদের কাছে কি বলবো, তোমরা কি তা জানো? তখন শিক্ষার্থীরা সবাই না, তারপরে তোমরা যদি কিছুই জানো না, তোমাদের কাছে কি বলবো? এইভাবে চলে যেতে লাগলো। উনি ওখান থেকে বলে আসেন, দ্বিতীয় আসার পরে যখন জিজ্ঞেস করলেন, এবার ছাত্রছাত্রীরা তারা একে অপরকে আহ্বান করছে যে আমরা কি অর্ধেক পদ্ধতি জানি, অর্ধেক বলবো। দ্বিতীয় দিন আসার পরে যখন সবাইকে জিজ্ঞেস করছে, আচ্ছা আমি যা বলবো তোমরা কি সব জানো? সব ছাত্রছাত্রী বলছে যে আমরা জানি। তোমরা যদি জানো তাহলে তোমাদের কাছে কি বলবো? ঠিক আছে, এরপর দিন যখন জিজ্ঞেস করছে যে আচ্ছা আমি কি বলবো তোমরা কি জানো? অর্ধেক বলছে হ্যাঁ জানি, আর অর্ধেক বলছে কি জানি না। তখন তিনি বললেন যে যারা জানো, যারা জানে না তাদের কাছে জানাই না, আর যারা জানো না তারা জানে লাগে না ওয়াইফাই এই কথাটার উপরে বলে তো আছে সাইলেন্সটা শুনে এখন বিষয়টা হচ্ছে আপনারা এখানে যারা অবস্থান করছে তারা পক্ষে সবাই জানেন, জানেন সবাই কি মানে বুঝে রবিনের কাছে হটস্পট আছে, ওর কাছে নিতে হবে। আপনারা সবাই জানেন এবং বুঝেন, কিন্তু আপনাদের এই কথাগুলো আমি আপনাদের কাছে মনে করিয়ে দিতে চাই। এখন বলেন যে আপনাদের এই কথা বলার সময় মানে আজকে জুম্মাতে একটা কথা বলা সম্ভব হবে না, অল্প কিছু কথা বলবো। এই কথার মধ্যে আপনারা একটু পরস্পর কথাবার্তা যদি আপনাদের কারো থাকে তাহলে আপনাদেরকে আমি 30 সেকেন্ড সময় দেবো, একজন আরেকজনের কথাবার্তা সব রেজিস্টার করতে। সম্ভব না?
যদি কথা থাকে কথা বলবেন, আর এরপরে যখন আমি কথা বলবো তখন কথা বলতে হবে আমার সাথে, পাশাপাশি আপনারা কথা বলতে রাজি আছেন? একমত আপনারা? জি, কেউ ভাইরা তার আগে আমি একটু জেনে নিতে চাই, এগুলো 5 আছেন কারা? একটু আগে 5 আছেন কারা? পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত তারা আছে। এবার নবম দশম শ্রেণী কারা আছে? যারা এসএসসি পরীক্ষা দিয়েছেন আর ইন্টারমিডিয়েট থেকে উপরে যারা আছে পরীক্ষা দিছি পরীক্ষা আপনাদের জন্য কিছু কমন কথা বলতে হবে, তাই না? তাহলে এখানে যখন ক্লাস 5 এর ছাত্রদের 5 এর সিলেবাস একটা রকম থাকে, ক্লাস 10 এর সিলেবাস একটা রকম থাকে, ইন্টারমিডিয়েটের সিলেবাস আরেকটা রকম থাকে। তো তার আগে একটু জেনে নিন, আপনার জীবনের কোনো ক্ষেত্রে ক্লাস 5 এ হোক, ক্লাস 8 এ হোক বা এসএসসি তে হোক, এই ক্লাস পেয়েছেন এমন অনেকে আছে? এই যে এখান থেকে আরেকটা জিনিস প্রমাণিত হলো যে আসলে মেয়েরাই একটু বেশি লেখাপড়া করে। হাত উঠাতে পারলে আমি কেন রাখেন, আমি হাত উঠাবো না। ছেলেদের পক্ষ থেকে বেশি হাত উঠা দরকার ছিল, কারণ এই ছেলেরা কি করে? পরিবার পরিচালনা করে, সমাজ পরিচালনা করে, কিন্তু এর থেকে বড় যে জায়গাটা রাষ্ট্র, সেটা পরিচালনা করে কি? তাহলে এটাই তো বড় ব্যর্থতা। কম না। প্রিয় বন্ধুগণ, আমরা এখানে উপস্থিত হয়েছি আজকে স্বাধীনতা পঁচাত্তর দিন, 50তম দিন, 50টি বছর স্বাধীনতা এই আজকে আমাদের কাছে আমরা কি আসলে জানি স্বাধীনতা কেন হয়েছে? স্বাধীনতা যুদ্ধের পিছনে কারণটা কি ছিল? এটা কি আমরা জানি? আপনাদের আগে বলছিলাম সর্বপ্রথমে আমি পরে কথা বলবো। বাংলাদেশ এমন একটি দেশ, এই দেশে বাঙালির যে ইতিহাস, 1000 বছরের ইতিহাস, এই ইতিহাস যদি আমরা বলতে তাহলে একটা দীর্ঘ ইতিহাস বলতে পারি। আমরা সেই দীর্ঘ ইতিহাসের থেকে সামান্য কিছু পয়েন্ট আমরা তুলে ধরি। আমাদের বাংলাদেশ যেখান থেকে এসেছে তার ইতিহাসের দিকে যদি আমরা তাকাই, তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে বাংলা, বিহার, উড়িষ্যা একসময় এই দিকে নিয়ে রাজ্য ছিল এবং সেই রাজ্যে একজন নবাব ছিলেন। সর্বশেষ সেই নবাব সিরাজউদ্দৌলা তার এই অপকর্মের এই যুদ্ধে হেরে যাওয়ার পরে ব্রিটিশ বেনিয়ারা এই দেশটাকে দখল করেছিল। 200 বছর এদেশের মানুষের উপরে জুলুম, নির্যাতন, নিষ্পেষণ তারা চালিয়েছে। এই জুলুম, নির্যাতন, নিষ্পেষণের বিরুদ্ধে দাঁড়িয়েছিল তারা এদেশের আপামর জনতা। তখন আমরা বলি নীলকর যে নীল চাষের একটা বিদ্রোহ হয়েছিল, নীল বিদ্রোহ হয়েছিল। তারপরে আর কি বিদ্রোহ হয়েছিল? কৃষকরা বিদ্রোহ করেছিল, সিপাহীরা বিদ্রোহ করেছিল। এইভাবে বিভিন্ন বিদ্রোহ হয়েছে। সেখান থেকে মুক্তিকামী মানুষরা মুক্তি চেয়েছিল। আপনারা নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম শুনেছেন, মহাত্মা গান্ধীর নাম শুনেছেন, নেহেরুর নাম শুনেছেন, তারপরে মৌলানা আবুল কালাম আজাদের নাম শুনেছেন। এই যে ব্যক্তিবর্গ, তারা কিন্তু এই দেশটাকে স্বাধীন করার জন্য প্রতিনিয়ত তারা কাজ করেছে। এরকম অসংখ্য মানুষ, তারা এই দেশের মানুষের, মুক্তিকামী মানুষের, তাদের স্বাধীনতা অর্জনের জন্য তারা চেষ্টা করেছে। তাদের এই দীর্ঘদিনের ফসল শাহ ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাই, তার নাম আপনারা হয়তো শুনেছেন। তিনি একজন ভালো মাপের একজন মুহাদ্দিস ছিলেন। তিনি বালাকোটের ময়দানে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। সেই যুদ্ধে তিনি পরাজিত হয়েছিলেন। কেন পরাজিত হয়েছিলেন? যে এই বাঙালি মানুষগুলো, তাদের ইতিহাস যদি বলতে হয় তাহলে দ্য ইন্ডিয়ান মুসলমান একটি বই আছে। এই বইটির লেখক হচ্ছেন W.W. হান্টার। ইনি লিখলেন যে যেই দিনকে বাংলার শেষ সূর্যটা অস্তমিত হলো, এরপরে নবাব সিরাজউদ্দৌলাকে হ্যান্ডকাপ করে যেদিনকে সাথে করে নিয়ে যাওয়া হচ্ছিল, সেই দিনকে বাঙালি এত মানুষ তারা দেখেছিল,
এই মানুষগুলো যদি শুধুমাত্র মুখের একটু থুতু দিত, তাহলে ইংরেজ যে সৈন্যগুলো ছিল সেগুলো থুতুতে ভেসে চলে যেত। সব থেকে বড় ব্যাপারটা হচ্ছে এই বাঙালি একটি ঘুমিয়ে থাকা জাতি। এজন্যই রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন ঘর কোন জাতি। দুরন্ত আশা কবিতা আপনারা পড়েছেন, দুরন্ত আশা কবিতাতে দেখবেন যে ঘটনা, ইহার চেয়ে হতেন যদি আরব বেদুইন, পায়ের নিচে বিশাল মরু দিগন্ত বিলীন। আমাদেরকে সেই রকম দিগন্ত বিলীন করার মতো দিগন্তের দিকে আমাদেরকে উচ্ছ্বাসিত হওয়ার জন্য আমাদেরকে চেষ্টা চালিয়ে দিতে হবে। এরপরে 1948 সালে এসে ভারত এবং পাকিস্তান দুইটি রাষ্ট্র আলাদা বিভক্ত হয়েছে। মোহাম্মদ আলী জিন্নাহ তিনি উত্থাপন করলেন যে মুসলমানদের জন্য আলাদা একটা রাষ্ট্র দরকার আর হিন্দুদের জন্য আলাদা একটা রাষ্ট্র দরকার। এর ভিত্তিতে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে পাকিস্তান এবং ভারত স্বাধীনতা লাভ করে কত সালে? 1948 সালের 14 আগস্ট স্বাধীনতা লাভ করে পাকিস্তান। তৎকালীন আমরা এই বাংলাদেশ পূর্ব পাকিস্তান হিসাবে আমরা তখন স্বাধীনতা লাভ করি 1947 সালে। 1947 সালের 14 আগস্ট। এরপরে 1947 সালের 15 আগস্ট স্বাধীনতা লাভ করে ভারত। কাদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে? ইংরেজদের কাছ থেকে। ইংরেজ বলেন, ব্রিটিশদের কাছ থেকে, ইংরেজদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। এই স্বাধীনতার পরবর্তী সময়ে এসে দীর্ঘ 23 বছর আমরা পাকিস্তানি বাহিনীর কাছে বা পাকিস্তানি শাসক গোষ্ঠীর কাছে আমরা এই বাঙালিরা জিম্মি ছিলাম। তারা যেটা মত মনে করতো, তারা যেটা করতো সেটাই করতো। বাঙালিদের ন্যূনতম অধিকার ছিল না, তারা তাদের ভাষার অধিকার কেড়ে নিতে চেয়েছিল। এই ভাষার আন্দোলন করার জন্য 1952 সালে রফিক, শফিক, জব্বার সহ আরও অনেক কিছু করা লাগছে, রক্ত দেওয়া লাগছে। রক্ত দিয়ে বাংলা ভাষায় যে আমাদের মায়ের মুখের ভাষায় আমরা কথা বলছি সেই ভাষাটাকে প্রতিষ্ঠিত করা লাগছে। 1952 সাল শুধু নয়, এরপর থেকে শুরু করে আরও অনেকগুলো আন্দোলন সংগ্রাম চলেছে। সর্বশেষ এসে 1971 সালে কত তারিখে? 16ই ডিসেম্বর। 16ই ডিসেম্বর, তার আগে তো কিন্তু আরো কিছু আছে। 7ই মার্চের ভাষণ আপনারা শুনেছেন। 7ই মার্চের ভাষণের মধ্য দিয়ে মূলত বাংলাদেশ যে স্বাধীন হবে এইরকম একটা রূপরেখা দাঁড় করানো হয়। এরপরে তারই ভিত্তিতে 25শে মার্চ আপনারা আরো জানেন 69-এর নির্বাচন, 74-এর নির্বাচন, এই সমস্ত নির্বাচনের মধ্য দিয়ে আরো দীর্ঘ ইতিহাস আছে। সংক্ষিপ্ত আকারে আমি বলছি যে শেখ মুজিবুর রহমান তাকে যখন অ্যারেস্ট করা হলো 25শে মার্চ রাত্রে, এবং ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গাতে অসংখ্য বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হলো। এই হত্যা করার পরে 26শে মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তারা স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেছিলেন। এর মধ্য দিয়ে স্বাধীনতা যুদ্ধ শুরু হয়। স্বাধীনতা যুদ্ধ চলে কতদিন? 9 মাস। শেষ হয় 16ই ডিসেম্বর 1971 সাল। এই দিনকে তারা পাকিস্তানি বাহিনী তারা আত্মসমর্পণ করার মধ্য দিয়ে বাংলাদেশ নামক লাল সবুজের পতাকা একটি বাংলাদেশ সেদিনকে প্রতিষ্ঠিত হয়। এর জন্য আমাদের বিনিময় হিসাবে কি দেওয়া লাগছে? আমরা জানি কত শহীদ হয়েছেন, কতজন? 30 লক্ষ। আরও আমরা একথা শুনে থাকি যে 3 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা অর্জিত হয়েছে। এই স্বাধীনতা অর্জন করার পর থেকে স্বাধীনতা আমাদের যেটা প্রয়োজন ছিল, যে 30 লক্ষ মানুষ তারা জীবন দিয়েছে, একটি বিষয় আমাদের কাছে আজকে এসে পরিচ্ছন্ন হতে হবে যে 30 লক্ষ মানুষকে তাদেরকে কি মর্যাদা দেওয়া হচ্ছে সঠিকভাবে? আজকে মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেওয়া হচ্ছে, কিন্তু আমার জানা নেই যে আসলে 30 লক্ষ মানুষ যারা শহীদ হলেন, যারা তাদের জীবন দিলেন, তাদের আত্মত্যাগটা বেশি নাকি যারা যুদ্ধের ময়দানে যুদ্ধ করার পরে এখনো গাজী হিসাবে বেঁচে আছেন তাদের আত্মত্যাগটা বেশি? আত্মত্যাগ কাদের বেশি? শহীদদের। যারা জীবন দিয়েছে, যারা বীর বিক্রম হয়েছে, বীর প্রতীক হয়েছে, বীর উত্তম হয়েছে, বীর শ্রেষ্ঠ হয়েছে, তাদের সকল বীরদের প্রতি কি আমরা যথাযথ সম্মান শ্রদ্ধা করতে পারি? করতে পারি। যারা মুক্তিযুদ্ধ চেয়েছিলেন, মুক্তিযুদ্ধ করার কারণে তারা চেয়েছিল এই দেশটি স্বাধীন হোক,
তারা কখনো চায়নি, যারা প্রকৃত মুক্তিযোদ্ধা তারা চায়নি যে আমরা মুক্তিযুদ্ধ করব, দেশকে স্বাধীন করার পরে প্রতি মাসে 25,000 টাকা 30,000 টাকা করে বেতন আমরা আদায় করব। আমাদের নাতি পুতি আত্মীয় স্বজন যা থাক তারা শিক্ষিত হোক গণ্ডমূর্খ হোক, ওদেরকে আমরা চাকরি দেব। এটা কিন্তু প্রকৃত মুক্তিযোদ্ধারা চায়নি, কিন্তু আজকে সেটা আছে। তাহলে মেধার ভিত্তিতে যে জনগোষ্ঠী এখানে আসবে, সেই জনগোষ্ঠীকে যদি আমরা যথাস্থানে না বসাতে পারি, তাহলে কি আমাদের এই জীবন কি সার্থক হবে? আমাদের এই স্বাধীনতা সংগ্রাম কি সার্থক হবে? সার্থক হবে। তাই আমাদেরকে মনে রাখতে হবে প্রিয় ভাইয়েরা, প্রিয় বন্ধুগণ, ইফ ইউ চেঞ্জ দ্য ওয়ার্ল্ড এট ফার্স্ট চেঞ্জ ইউরসেলফ। যদি তুমি তোমার বিশ্বটাকে পরিবর্তন করতে চাও, সর্বপ্রথম তুমি তোমার নিজেকে পরিবর্তন করো। তাহলে সর্বপ্রথম কোথায় পরিবর্তন করতে হবে? নিজেকে পরিবর্তন করার মধ্যে। কাজী নজরুল ইসলাম তাই তো বলছেন যে আমি হব সকালবেলার পাখি, সবার আগে উঠবো আমি কুসুম বাগে। তাহলে যারা এভাবে পরিবর্তন করতে চায় তাদেরকে খুব সকালে উঠা চিন্তা আমাদেরকে থাকতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? পারবো না? প্রিয় বন্ধুগণ, তাহলে আমাদেরকে সেই কাজটি করতে হবে। ছাত্র হিসাবে আমরা শুধুমাত্র 5টি কথা বলে আমি আমার কথা ইতি টানবো। প্রথম নম্বর যে বিষয়টা, যে আমাদের সাইফুর রহমান ভাই বলছেন যে আমাদের কাছে সৎ, যোগ্য, দক্ষ, দেশপ্রেমিক নাগরিক হতে হবে। কয়টা বিষয়? 4টা বিষয়। প্রথম নম্বর সৎ, দ্বিতীয় নম্বর যোগ্য, তৃতীয় নম্বর দক্ষ, আর 4 নম্বর হচ্ছে দেশপ্রেমিক। এই 4টা বিষয়, 4টা কথার উপরে কথা বলে আমি আমার কথা শেষ করব। প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে যে আমাদেরকে সৎ হতে হবে। আমাদের শিক্ষক মণ্ডলী যারা আছেন তারা আমাদেরকে সৎ বানানোর জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালায়। আমরা কি আসলে সৎ হচ্ছি? আমাদের যারা শিক্ষিত সমাজ তারা কি সৎ হচ্ছে? তারা যদি সৎ হতো, তারা যদি সততার সাথে দায়িত্ব পালন করত, তাহলে কি হবে? তাহলে আজকে পদ্মা সেতুর যে চুরি হয়ে যায়, পদ্মা সেতুর যে বাজেট হয়, সেই বাজেটটি পদ্মা সেতুর কাজ শুরু হওয়ার আগে সেই বাজেটের টাকা কি হয়ে যায়? গায়েব হয়ে যায়। আজকে কি হয়ে যাচ্ছে? এরকম লক্ষ লক্ষ টাকা উধাও হয়ে যাচ্ছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। বাংলাদেশ ব্যাংকের টাকা বাংলাদেশ থেকে সুইস ব্যাংকে চলে যাচ্ছে, বাইরে চলে যাচ্ছে। আসলে এই শিক্ষিত মানুষগুলো তারা যদি এরকম প্রকৃত শিক্ষিত হতো, তারা যদি এরকম ভদ্র এবং তারা যদি এই সততার দিক থেকে যদি তারা অগ্রসর হতো, তাহলে এই বাংলাদেশ এবং এমন একটি বাংলাদেশ হতো যে সোনালী বাংলাদেশের কথা আমরা বলি, সেই সোনালী বাংলাদেশ হওয়া সম্ভব ছিল। আপনারা মালয়েশিয়া রাষ্ট্রের নাম শুনেছেন? মালয়েশিয়া, সিঙ্গাপুরের নাম শুনছেন? এই রাষ্ট্রগুলো কি বাংলাদেশের থেকে উন্নত না অনুন্নত? উন্নত না? বাংলাদেশ এবং এই মালয়েশিয়া, সিঙ্গাপুর সমসময়ে তারা কিন্তু স্বাধীনতা লাভ করে। স্বাধীনতা লাভ করার পরে বাংলাদেশের যত ধরনের জায়গা আছে, বাংলাদেশের ইঞ্চি ইঞ্চি মাটিতে একটা যে কোনো একটা জায়গার মাটিতে যদি আপনি একটা বীজ পড়ে বা পাখিতে যদি একটা বীজ মুখে করে নিয়ে এসে কোথাও ফেলে, সেখান থেকেও একটা দুটি পাতা বের হয়। পাতা বের হয়ে সেই গাছটি কিন্তু এখানে বড় হয়ে যায়, বৃক্ষরাজিতে পরিণত হয়ে যায়। এত সম্ভাবনাময় একটি দেশ, সেই দেশটি আজকে মালয়েশিয়া, সিঙ্গাপুরের থেকে অনেক অনেক পিছিয়ে। এর একটা মাত্র কারণ, এদেশের মানুষকে সৎ করা সম্ভব হয় না। এই সততার ব্যাপারে আমরা একটি কথা খুব বেশি করে জানি যে মানি ইজ লস্ট, নাথিং ইজ লস্ট, হেলথ ইজ লস্ট, সামথিং ইজ লস্ট, বাট ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং। প্রথম নম্বর কথা হচ্ছে আপনি টাকা হারিয়েছেন, কিছুই হারান। কারণ আপনার যদি টাকা এখন হারিয়ে যায়, তাহলে এই টাকাটা আপনি অন্যভাবে আবার ইনকাম করতে পারবেন। আপনার শক্তি সামর্থ্য যদি ভালো থাকে, আপনি অন্য যে কোনো কাজ করে, ঠেলা গাড়ি চালিয়ে হোক আর রিক্সা চালিয়ে হোক, আপনি কি করতে পারবেন? ইনকাম করতে পারবেন। কিন্তু যদি আপনার শরীরটা খারাপ হয়ে যায়, হেলথ ইজ লস্ট, সামথিং লস্ট। তাহলে আপনার শরীরটা খারাপ হয়ে গেছে, আপনার কিছুটা কি হবে? লস হবে, ক্ষতি হবে। আর যদি আপনার ক্যারেক্টারটা যদি লস্ট হয়ে যায়, অর্থাৎ আপনার ক্যারেক্টার যদি লস্ট হয়ে যায়, আপনার চরিত্র যদি ধ্বংস হয়ে যায়, আপনার নৈতিকতার জায়গাটা যদি ধ্বংস হয়ে যায়, তাহলে আপনার এভরিথিং সবকিছু নষ্ট হয়ে যাবে। হবে কিনা বলেন? তাহলে আপনি আজকে যত বড় ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাস্টার, যাই কিছু হন না কেন, আপনার চরিত্র যদি নষ্ট হয়ে যায়, তাহলে এই চরিত্রহীন মানুষকে 1 পয়সা মূল্যায়নে সমাজ করতে পারে না।
তাই আপনাদের কাছে উদাত্ত আহ্বান রাখতে হবে, আমরা সৎ হতে চাই। এই সততার জায়গাতে যদি আমাদেরকে জীবনও দেওয়া লাগে, তবুও জীবন দিয়ে হলেও আমাদের সততার উপরে টিকে থাকতে হবে। 2 নম্বর যে বিষয়টা আমি বলছি সেটা কি, যোগ্য। পৃথিবীতে যারা যোগ্য তারাই পৃথিবীকে পরিচালনা করে। আজকে যদি আমরা চিন্তা করি, এই পৃথিবীকে পরিচালনা করছে কারা? আমেরিকা পরিচালনা করছে। এই পৃথিবীকে পরিচালনা করছে কারা? চীন পরিচালনা করছে। এই পৃথিবীকে পরিচালনা করছে কারা? রাশিয়া পরিচালনা করছে। ইন্ডিয়ার কথা আপনারা জানেন। তাহলে এরা কেন আজকে পরিচালনার শক্তিতে এসেছে? তার কারণ কি? তারা তাদের যোগ্যতার জায়গাতে সর্বোচ্চটুকু তারা ঢেলে দিয়েছে, এবং তারা যে পৃথিবীর সকল মানুষের থেকে তারা যে যোগ্য, এজন্য আমেরিকানরা মনে করে যে আমেরিকার একজন নাগরিকের তুলনায় সমস্ত পৃথিবীর মানুষের থেকে তাদের নাগরিকের একটা মূল্য অনেক বেশি। এজন্য তারা একটা নাগরিককে বাঁচানোর জন্য তারা আফগানিস্তানে এই জায়গায় হাজার হাজার মানুষকে তারা হত্যা করেছে। ফিলিস্তিনের হাজার হাজার মানুষকে, একজন ইসরায়েলিকে বাঁচানোর জন্য হাজার হাজার মানুষকে তারা হত্যা করেছে। ফিলিস্তিনের মানুষের ঘর বাড়িগুলো জোর দখল করে তারা কিন্তু দখল করে নিয়েছে। আজ তাদের উপরে এখনো পর্যন্ত নিষ্পেষণ চলছে। সেখানে শিশুদের কান্না, মায়েদের কান্না এখনো পর্যন্ত দেশে আসে। একটি শিশু সেদিনকে আত্মচিৎকার করে বলেছিল, আমার আল্লাহকে আমি সব বলে দেব। তাহলে এই শিশুটি কতটা কষ্টের উপরে থেকে সেই কথাটি বলেছিল। আরো সব থেকে বড় যে ব্যাপারটি সেইটি হয়ে যায় যে ক্ষুধার্ত মানুষের কাছে এমন একটা অবস্থা হয়ে যায় যে পূর্ণিমার চাঁদ যেন ছলছায় উঠে। তার মানে যখন মানুষের পেটে ক্ষুধা থাকে তখন পূর্ণিমার চাঁদটাকেও মনে হয় রুটি, তাকে একটু ধরে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলি, আমার একটু ক্ষুধা নিবারণ করি। আসলে কি পূর্ণিমার চাঁদটাকে এভাবে ধরা সম্ভব হবে? সম্ভব হবে না। কিন্তু আজকে দেশের সব জায়গাতে, পৃথিবীর প্রান্তে প্রান্তে অসংখ্য মানুষ আছে যাদেরকে না খেয়ে রাত ঘুমাতে হয়, রাত যাপন করতে হয়, 3 দিন পর্যন্ত না থেকে তাদেরকে ঘুমাতে হয়। এই ক্ষুধার্ত নিপীড়িত মানুষের কথা কি আমরা কখনো বলেছি? আমরা আমাদের স্বাধীনতা নিয়ে সুখে আছি। প্রিয় বন্ধুগণ, যোগ্যতার কথা যদি আমরা বলি তাহলে স্বাধীনতার সুখ এই কবিতাটা আপনারা একটু বলবেন। বাবুই পাখিরে ডাকি বলিতে চড়ায়, কুড়ে ঘর থাকি করো শিল্পের পড়ায়। আমি থাকি মহাসুখে অট্টালিকার পরে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝরে। বাবুই হাসিয়া কহে, সন্দেহ কি তাই? কাঁচা ঘরে থাকি তবু নিজেরও বাসা, নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর আসা। তাহলে আপনাকে এই যোগ্যতার জায়গাতে আসতে হবে, যে আমাদেরকে যোগ্যতা অর্জন করতে হবে। যারা সব থেকে বেশি যোগ্য হবে তারাই পৃথিবীকে নেতৃত্ব প্রদান করে। যোগ্য মানুষ দ্বারা তাকে কখনো নেতৃত্ব দেওয়া হয় না। আপনারা এখানে যারা আছেন, যদি বলি যে আপনি যদি রুটি বানাতে ঠিক মতো না পারেন, আপনি রুটি বানাইতে গেলে আপনি রুটিটা পুড়িয়ে ফেলেন, সেটা ছেলে হোক কিংবা মেয়ে হোক। তাহলে রুটি যদি আপনারা পুড়িয়ে ফেলেন, তাহলে আপনার মা বা আপনাকে যিনি রুটি বানাইতে দেবেন তিনি কি আপনার উপরে রুটি বানানোর দায়িত্ব দিতে পারেন? পারেন। কারণ কি, রুটি তো খাওয়া লাগবে আবার তাদেরই, যারা আপনার উপরে দায়িত্ব দিচ্ছে। তারা পুরো রুটি খেতে চায় না। এজন্য আপনার ভিতরে যদি যোগ্যতা থাকে তাহলে আপনাকে আপনার স্থান আপনাকে ডেকে নেবে, আপনাকে যোগ্যতা অর্জন করতে হবে। এরপরে আমাদেরকে যে কাজটা সেটা হচ্ছে দক্ষতা। যোগ্যতা একটা জিনিস, দক্ষ যারা সব থেকে বেশি দক্ষ হবে, আজকে তথ্য প্রযুক্তিকে যারা সব থেকে বেশি ব্যবহার করতে পারছে আজকে তারাই শীর্ষে আছে। আজকে 1টি বছর ধরে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ। এই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হলেও আজকে সব থেকে বড় শিক্ষা প্রতিষ্ঠান খোলা ছিল আমাদের কাছে। সেই সব থেকে বড় শিক্ষা প্রতিষ্ঠানটার নাম কি আপনারা জানেন? কেউ একজন বলতে পারবেন? উন্মুক্ত একটি শিক্ষা প্রতিষ্ঠান সবার জন্য, পরিবার এবং পৃথিবীর সব থেকে লার্জেস্ট, সব থেকে বড় একটি শিক্ষা প্রতিষ্ঠান। নাম কি? গুগল। কেউ আদর করে বলেন যে গুগল মামা, কেউ আদর করে বলেন যে মাওলানা সাহেব। কারণ এই গুগল এমন একটি জায়গা, এখানে আপনি যা সার্চ দেবেন আপনাকে তাই নিয়ে এসে আপনার সামনে হাজির করবে। আপনি যদি ভুলও করেন তাহলে ভুল করার পরেও আপনাকে সঠিকটা শুধরে দেওয়ার জন্য সে বলবে যে আপনি কি এটা বোঝাতে চেয়েছেন। এই কথা লেখা আছে না? তার মানে আপনি ডাক্তার হতে চান, আপনি ইঞ্জিনিয়ার হতে চান, আপনি কি হতে চান সেটা সার্চ দেন। আপনি কম্পিউটার শিখতে চান,
ঘরে বসে আপনি একটুখানি শুধু গুগলে সার্চ দেন যে কম্পিউটার টিপস, আমি কম্পিউটার শিখতে চাই, আইসিটি শিখতে চাই, অসংখ্য ছাত্রের, অসংখ্য মানুষের এই ভিডিওগুলো, টিউটোরিয়ালগুলো আপনার সামনে চলে আসবে। আপনি যদি মনে করেন যে আমি ফর্সা মানুষের ভিডিও দেখবো না, কালো মানুষের ভিডিও দেখবো, খালি লিখে দিবেন যে কালো স্যারের আমরা ভিডিও দেখবো, তাহলে কালো স্যার চলে আসবে। যদি বলেন যে ফর্সা স্যারের ভিডিও দেখবো, আমরা চলে আসবো। তাহলে আমরা এই জায়গাতে গুগলকে এই জায়গাতে কাজে লাগাচ্ছি না, ইউটিউবকে এই জায়গায় কাজে না লাগিয়ে ইউটিউবে আমরা কি দেখছি? সিনেমা, নাটক, তারপরে হিন্দি ফিল্ম, তারপরে সিরিয়াল, এইগুলো দেখার মধ্যে দিয়ে আমরা ব্যস্ত আছি। আমরা আমাদের স্কিল ডেভেলপমেন্ট করার জায়গাটাতে কিন্তু আমরা নাই। যেখানে প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে এখান থেকে হাজার হাজার ডলার ইনকাম করছে অ্যামাজন, কিন্তু আমরা সেখানে কি করছি? আপনাদের কোকসার একজন কৃতি ছাত্র আছেন, আপনারা কি নাম জানেন? চমক হাসানের নাম শুনছেন? হ্যাঁ হ্যাঁ চমক হাসানের বাড়ি কোথায়? ওকে সমসপুর কোকসাতে না? সমসপুরে এই চমক হাসানের ভিডিও দেখবেন, সুন্দর সুন্দর ভিডিও আছে গণিতের সম্পর্কে। এত মজার চলে, এত সুন্দরভাবে তিনি গণিতের কিছু ভিডিও টিউটোরিয়াল তিনি তৈরি করে দিয়েছেন। তারপরে বিজ্ঞানের অনেক কঠিন কঠিন বিষয়গুলো তিনি এত সুন্দরভাবে উপস্থাপন করেছেন যে এটা আসলে আপনাদের জন্য খুব বেশি সহজ। প্রিয় ভাইয়েরা, এরপরে যে কথাটি আমি বলতে চাই সেটা হচ্ছে যে দেশপ্রেমিক, দেশের জন্য প্রকৃতভাবে ভালোবাসাটা আসলে কি? দেশ প্রেমের কথা বলে বলে, শুধুমাত্র বলে বলে, মুখে মুখে বলার মধ্য দিয়ে কি আসলে দেশপ্রেমকে ভালোবাসা যায়? আপনি বিদেশের মুখে বাংলাদেশকে মাথা উঁচু করানোর জন্য সর্বাত্মকভাবে প্রচেষ্টা চালিয়েছেন কিনা? আপনি সব থেকে বড় শিক্ষিত হয়েছেন কিনা? আপনি ভালো একজন ডাক্তার হয়েছেন কিনা? ভালো একজন বিজ্ঞানী হয়েছেন কিনা? ভালো একজন লেখক হয়েছেন কিনা? ভালো একজন কবি হয়েছেন কিনা? এগুলো হওয়ার মধ্য দিয়ে আপনি বিশ্বের দরবারে বাংলাদেশকে পরিচিত করিয়েছেন কিনা? যদি করিয়ে থাকেন, এটাই হচ্ছে প্রথম দেশপ্রেমিকের একজন কর্তব্য হবে, দায়িত্ব হবে। জীবনের সব কিছুর বিনিময়ে হলেও আমরা এই দেশকে ভালোবাসবো, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে 1 ইঞ্চি পরিমাণ আমরা বিকিয়ে দিতে চাই না। সর্বশেষ একটি কথা বলেই আমার কথা শেষ করব। কবি আল্লামা ইকবালের নাম আপনারা শুনেছেন, ডক্টর আল্লামা ইকবাল। তিনি তার কথার মধ্যে দিয়ে এই কথা বলছেন যে যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, এসেছিল সবে, এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে। আপনাদের সকলের কাছে এই উদাত্ত আহ্বান রাখি, আপনি যেই দিনকে দুনিয়াতে এসেছিলেন আপনি কেঁদেছিলেন, কিন্তু আপনার কান্না মুখটা দেখে আপনার পিতামাতা, আপনার আত্মীয় স্বজন, আপনার মামা, খালা, কুকুর, বড় ভাই, বড় বোন সবাই কিন্তু খুশি হয়েছে যে না, আমাদের পরিবারে একজন নতুন সদস্য এসেছে। সেই সদস্যের কান্না দেখে সবাই হেসেছিল, ঠিক কিনা বলেন? আর মৃত্যুর সময় আমাদের কেমন অবস্থায় যেতে হবে যে আপনি মারা যাবেন, আপনি হাসতে হাসতে মৃত্যুবরণ করবেন, না আমার জীবন আমি পরিপূর্ণ করতে পেরেছি। আমি যদি মুসলমান হয়ে থাকি, আমি যদি অন্য কোনো ধর্মের মানুষ হয়ে থাকি, আমি আমার ধর্মটাকে পরিপূর্ণভাবে পালন করেছি। আমি একজন আস্তিক ছিলাম, আমি আমার কাজের উপরে সন্তুষ্ট ছিলাম না, আমি আমার যতটুকু ছিল আমি সবটুকু পৃথিবীর জন্য, পৃথিবীর মানুষের জন্য দিয়েছি। এইটুকু যখন আমরা বলতে পারবো, তখনই আমরা কি করতে পারবো? আরামের মৃত্যুটা গ্রহণ করতে পারবো, এবং আপনার মৃত্যুটা আপনার জন্য সুখের হবে। আর সকল মানুষ আপনার চলে যাওয়ার জন্য তারা কি করবে? কান্নাকাটি করবে। আমি মনে করি যে শিশুর পিতা ঘুমিয়ে আছে সব শিশুরই অন্তরে। আজকে আপনারা এখানে যারা বসে আছেন তারাই আগামী দিনের ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাস্টার, চেয়ারম্যান, কেউ এমপি, মিনিস্টার হবেন। আর আগামী দিনের বাংলাদেশকে আপনারাই পরিচালনা করবেন। সততার সাথে, দক্ষতার সাথে, যোগ্যতার সাথে, দেশপ্রেমিকতার সাথে আপনারা বাংলাদেশকে পরিচালনা করবেন। এই বাংলাদেশ আপনাদের দিকে তাকিয়ে আছে, আপনারা যোগ্য হবেন। আপনাদের সেই উত্তম ভবিষ্যৎ এবং কল্যাণকর ভবিষ্যৎ কামনা করে আপনাদের সকলের জন্য দোয়া করি। আমার জন্য দোয়া আছে। আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সম্মানিত চেয়ারম্যানকে। এ পর্যায়ে পুরস্কার বিতরণী, আর পুরস্কার বিতরণী অনুষ্ঠান পরিচালনা করবেন এস.এম. সাইফুর রহমান। সবাই জয়লাভ করেছেন, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তারপরও যারা হচ্ছে আজকে পরীক্ষা দিয়েছেন,
অপেক্ষাকৃত একজনের থেকে আরেকজন একটু বেশি মার্ক পেয়েছেন, হয়তো বা 1 মার্কের জন্য কেউ ফার্স্ট হয়েছে, আবার 2 মার্কের জন্য হয়তো বা কেউ 10-এর মধ্যে নেই। তো আমরা যেহেতু কথা ছিল যে আপনাদেরকে 10 জন সেরা যারা 10 জন তাদেরকেও তো পুরস্কৃত স্পেশালি করা হবে, এবং যারা আছেন তাদেরকেও আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা থাকবে। পরবর্তীতে আমাদের আরও এই ধরনের প্রোগ্রাম আমরা শুরু করবো, সেখানে আপনারা আবার পরবর্তীতে ভালো ফলাফল বয়ে আনবেন। তো আমি সরাসরি পুরস্কার আমি হচ্ছে যারা স্থান দখল করেছেন 1 থেকে 10-এর মধ্যে, আমি 10 থেকে নাম ঘোষণা করছি। সেটা হচ্ছে মেহরাব সামিদ, 11শ শ্রেণী, কক্সা সরকারি কলেজ। আচ্ছা, মেহরাব সামিদ চলে আসেন, আমার ডান পাশে আসেন। আবির বিশ্বাস অভি, নবম স্থান। আবির বিশ্বাস অভি, নবম মুসলমান। শিরিনা খাতুন, 8ম স্থান। সুমি খাতুন, শিক্ষা প্রতিষ্ঠান বিদ্যালয় দাখিল মাদ্রাসা, 7ম। সুমি খাতুন। মেহরাব সামিদ, কক্সা সরকারি কলেজ। মেহরাব সামিদ এরপরে আবির বিশেষ অভি উপস্থিত থাকবেন। আবির বিশেষ অভি শিরিনা খাতুন, সুমি, নবম শ্রেণী, বিদ্যালয় দাখিল মাদ্রাসা। মোহাম্মদ মুয়াজ খান, 6ষ্ঠ। 5ম হচ্ছে নিশাতুল নিকোবা, 5ম। 2 জনই একটু আগে নেবেন মোহাম্মদ মুয়াজ খান, আর প্রস্তুতি গ্রহণ করবেন নিশাতুল নিকোবা। চতুর্থ স্থান, ছবি নিয়ে যাবেন, চতুর্থ হচ্ছে তানভীর হোসেন। সবাই ছোট ছোট যে সমস্যা হাবিব ভাই তাকে বাদ বাকি সবাই বসে। আচ্ছা, এবার প্রশিক্ষণ এসেছে প্রথম, দ্বিতীয়, তৃতীয় নাম ঘোষণা করা। কে হবেন বলেন তো দেখি, কার কনফিডেন্স আছে? আচ্ছা, তৃতীয় স্থান অধিকার করেছেন সানজিদা আক্তার প্রিয়া, কক্সা জারিপুর পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, 10ম শ্রেণী। দ্বিতীয় স্থান অধিকার করেছেন ফাতেমা জহুরা, মহিলা সরকারি কলেজ, 11ম। প্রথম স্থান অধিকার করেছে নাম সুমাইয়া আফরিন শোভা। জি, সুমাইয়া আফরিন শোভা, কক্সা জারিপুর পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, 9ম শ্রেণী। ধন্যবাদ সকলকে। আমাদের মেহমান বর্গ রয়েছে, আমরা তাদের জন্য সামান্য কিছু একটি বইয়ের ব্যবস্থা করেছি।
আমি সম্মানিত কুমারখালী যিনি হচ্ছে সার্কেলের সম্মানিত সভাপতি ইমরান ভাইকে একটি শুভেচ্ছা বই হিসাবে তুলে দিচ্ছেন আমাদের সম্মানিত স্যার। স্যারকে অনুরোধ জানাবো ইমরান। ধন্যবাদ স্যারকে। এবার মাহফুজুর রহমান সম্মানিত চেয়ারম্যান ইউথ সার্কেল ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত স্যার আমাদের হায়দার আলী স্যারকে একটু বই উপহার দিয়ে রাখছি। ইউথ সার্কেল খোকসা থানার সম্মানিত সভাপতি খালিদ মাহমুদকে অনুরোধ জানাবো কুষ্টিয়া চেয়ারম্যান মোহাম্মদ মাহফুজুর রহমান সাহেবকে পুরস্কার তুলে Dale a tu dale. আচ্ছা, তো আমরা একদমই আপনারা জানেন যে আজকে আমাদের এই ইউথ সার্কেলের সাথে আমাদের ওতপ্রোতভাবে সংযুক্ত ছিলেন আমাদের বই মামার সম্মানিত পরিচালক। তো সবাই মিলেই আমরা চাই যে আপনারা একটি দক্ষ এবং সৎ এবং নৈতিক একজন মানুষ হিসেবে, দেশপ্রেমিক মানুষ হিসেবে দেশকে গড়ে তুলুন। তো একদমই আমরা শেষ প্রান্তে আজকে আমাদের প্রোগ্রামের সবার সুস্বাস্থ্য এবং আজকের এই 50 বছর স্বাধীনতা দিবসের 50 বছর যে উপলক্ষ, সে উপলক্ষ নিয়ে যেন আমরা প্রতি বছরই কাজ করে যেতে পারি এবং আপনাদের সর্বাত্মক সাহায্য এবং সহযোগিতা কামনা করছি। এবং যারা আছেন ইউথ সার্কেলে যারা কাজ করছেন তাদের সাথে আপনারা সার্বক্ষণিক যোগাযোগ রাখবেন, এতে আপনার ব্যক্তি জীবনের অবশ্যই উপকৃত হবে। তো সকলকে ধন্যবাদ। আমরা আজকের প্রোগ্রাম এখানেই সমাপ্ত জানাচ্ছি। সকলকে ধন্যবাদ।